একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে গণহত্যার জন্য স্থানীয় একটি গ্রুপকে অভিযুক্ত করেছে মানবাধিকার কমিশন। বাংলাদেশে গুম হয়ে যাওয়া লোকজনের পরিবারের সদস্যরা বলছেন সরকারের বিভিন্ন বাহিনী থেকে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। যেমন আমার ভাই গুম, থানা থেকে লোক এসে জিজ্ঞেস করছে যে সুমন কোথায়, ওকে ধরতে আসছে। উনি একজন সাধারণ নাগরিক দেশের, উনি এতদিন নাই, তো তাকে ইনভেস্টিগেশন না করে উল্টা এসে বলছে তাকে অ্যারেস্ট করতে এসছে। 8 বছর আগে তাজরিন ফ্যাশনস গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা ক্ষতিপূরণের দাবিতে 2 মাস ধরে পালন করছে অবস্থান কর্মসূচি। শুনবেন ফেসবুক লাইভের নির্বাচিত কিছু অংশ। তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। ইথিওপিয়ার মানবাধিকার কমিশন এ মাসের শুরুর দিকে টিগ্রে অঞ্চলে গণহত্যার জন্য যুবকদের স্থানীয় একটি গ্রুপকে অভিযুক্ত করেছে। ওই গণহত্যায় 600 জনের বেশি বেসামরিক লোককে হত্যা করা হয়। রাষ্ট্রের নিয়োগ দেওয়া এই কমিশন বলছে গ্রুপটি স্থানীয় কিছু বাহিনীকে সাথে নিয়ে মাইকান্দ্রা শহরের টিগ্রের বাসিন্দা নয় এমন লোকজনদের ছুরি মেরে এবং পুড়িয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পর থেকে ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে টিগ্রের আঞ্চলিক সরকারের সংঘর্ষ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আর কয়েক ঘণ্টা পর তার মন্ত্রী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করবেন বলে কথা রয়েছে। জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে ডোনাল্ড ট্রাম্প রাজি হওয়ার পর তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে জানিয়েছেন ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। মিস্টার বাইডেন তার টিমের সদস্যদের অভিজ্ঞ এবং সংকটের সময় পরীক্ষিত বলে উল্লেখ করেছেন। আফগানিস্তানে কর্মকর্তারা বলছেন কেন্দ্রীয় বামিয়ান শহরের একটি বাজারে 2টি বোমা হামলায় অন্তত 14 জন নিহত হয়েছে। এতে আরও 40 জন আহত হয়েছে। এই শহরটিকে আফগানিস্তানের অত্যন্ত সুরক্ষিত শহর বলে বিবেচনা করা হতো। এখনও পর্যন্ত হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। মস্কো সহ রাশিয়ার 20টি অঞ্চলে জিহোভাস উইটনেস নামে ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে পুলিশি অভিযান চালানো হচ্ছে। রাশিয়ার সুপ্রিম কোর্ট 3 বছর আগে এই গোষ্ঠীটিকে চরমপন্থী হিসাবে চিহ্নিত করে। তবে এই রুলিং সত্ত্বেও জিহোভাস উইটনেস তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করছে। গোষ্ঠীটির শত শত অনুসারী বলছেন তাদের বিশ্বাসের জন্য নিপীড়নের শিকার হতে হচ্ছে। করোনা ভাইরাস প্যান্ডেমিক শুরুর পর এই প্রথম চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা টোকিওতে আজ এক বৈঠক করেছেন। পরে এক সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোটেগি বলেন, জাপান চীন সম্পর্ক এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান খান। বিবিসি সারা বিশ্বে 100 নারীর একটি তালিকা প্রকাশ করেছে যারা তাদের দেশে পরিবর্তন আনার ব্যাপারে নেতৃত্ব দিচ্ছেন। এই নারীদের তালিকায় আছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন থেকে শুরু করে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, ভারতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী 82 বছর বয়সী বিলকিস বানু সহ বাংলাদেশেরও 2 জন নারী। তারা হলেন সাবেক যৌনকর্মী রিনা আক্তার এবং একজন শিক্ষক রিমা সুলতানা। তাদের কথা শুনবেন এই অনুষ্ঠানেই আরও কিছুক্ষণ পর। বাংলাদেশে এরকম আরও অনেক নারী আছেন যারা সাহসের সঙ্গে কাজ করছেন। তাদেরই একজন সঞ্জিদা ইসলাম, যিনি গুম হয়ে যাওয়া আত্মীয় স্বজনের খোঁজে মায়ের ডাক নামে একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তার কাছে আমি জানতে চেয়েছিলাম তাদের এই আন্দোলন কিভাবে শুরু হয়েছিল। এটা শুরু হলো যে আমি যখন আমার ভাই গুম হয়ে গেল 2013 4th of December, just before the election happened in Bangladesh, 2014 5th January যে ইলেকশনটা, এর আগে 2013-এ ব্যাপক হারে বাংলাদেশে কিছু গুমের ঘটনা ঘটে, জুডিশিয়াল কিলিং এর ঘটনা ঘটে। তখন আমার ভাইকে গুম করা হয়। যখন আমার নিজের ভাই গুম হয়ে যায় তখন আমরা এই কেসগুলোতে ফ্যামিলিয়ার হয়ে, এবং আমরা দেখতে পারি যে ওই সময় অনেকগুলা ঘটনা হয় যেখানে হচ্ছে এরকম
গুমের এবং জুডিশিয়াল কিলিং এর ঘটনা আছে। তো পরবর্তীতে তাদেরকে আর এখনো পর্যন্ত ফ্যামিলির কাছে ফেরত দেওয়া হয় না। তো এই ক্যাম্পেইনটা স্ট্রেংথেন করার জন্য আমরা এই ভিকটিম ফ্যামিলিগুলো, গুমের যে ভিকটিম ফ্যামিলিগুলো, এরা মিলে একটা হচ্ছে অর্গানাইজেশন ফর্ম করে, যেটা হচ্ছে মায়ের ডাক। গুম হওয়া পরিবারের মায়েদের যে আর্তনাদ সেটা তুলে ধরে। কারণ আমরা হচ্ছে এই পরিবারগুলোর পক্ষ থেকে প্রশাসনিক পর্যায়ে যেই অ্যাপ্লিকেশন গুলো করার বা যেই স্টেপ গুলো নেয়ার, হাইকোর্ট থেকে শুরু করে অফিসিয়াল যেই স্টেপ গুলো আমরা নেই, কিন্তু কোনো মুভমেন্ট দেখতে পাই না আমরা। ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলোর পক্ষ থেকে কোনো ইনভেস্টিগেশন না, এটা নিয়ে গভর্নমেন্ট কোনো রিপ্লাইও দেয় না। এরকম কতগুলি পরিবার আছেন আপনারা? অ্যাপ্রক্সিমেট এখন আমি আপনাকে বলতে পারি যে নাম্বার যে 552, বাট এই নাম্বারটা আসলে এই ফিক্স নাই, এই নাম্বারটা আরো অনেক বেশি। অনেক পরিবার আছে যারা হচ্ছে এতটা শিক্ষিত না, যারা হচ্ছে ডকুমেন্টেশন করতে পারে বা জানাতে পারে বা বলতে পারার মতো সামনে দাঁড়ানো। তো ঘটনাগুলো আসলে আরো অনেক বেশি, বাট আমরা যেটা জানি বা লিস্টেড করতে পেরেছি সে হচ্ছে অলমোস্ট লাইক 552 এরকম। বাংলাদেশে মানুষ তো এখন এসব বিষয় নিয়ে কথা বলতে ভয় পায় বা কথা বলতে চায় না, কিন্তু আপনারা যে এরকম একটা বিষয়ে এভাবে সোচ্চার, এই যে একটা সাহস, এই সাহসটা আপনারা কিভাবে পেলেন? আসলে ভয়টা যে পাই না কেউ, সবাই ভয় পায়, সবারই জীবনের ভয়টা পাচ্ছি আমরা। আমার নিজের ভাই বা আমার পরিবারের আরেকজন সদস্য যখন একটা ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে আমরা জানি যে তারা তুলে নিয়ে গেছে, তো আমরা জানি সরকার কর্তৃক এই কাজগুলো হচ্ছে, তখন আমি আসলে আমাদের তখন জীবন বাঁচানোর জন্য এটা করতে হচ্ছে। তখন আমাদের জীবনের এটা কিন্তু আসলে নাই, ভয়টা আসলে নাই। আমরা যখন রাস্তায়, আমি জানি যে আমার ভাই ওখানে তাদেরকে টর্চার করা হচ্ছে, আমার আন্ডারগ্রাউন্ড সেলে রাখা হচ্ছে, তখন আমার জন্য আসলে এটা, এই ভয়টা আসলে আর পরে কাজ করে না। বাট আমাদেরকে যে ভয় দেখানো হচ্ছে না বা আমাদেরকে যে হুমকি বা ধমকি দেওয়া হচ্ছে না তা না, প্রথম থেকে দেওয়া হচ্ছে না। 8 বছর যেমন আমরা কাজ করছি, প্রথম থেকেই আমাদের পরিবারকে অনেকভাবে হ্যারাস করা হচ্ছে এবং আদার্স অনেক পরিবারকে হ্যারাস করা হচ্ছে। কোন পক্ষ থেকে বা কাদের কাছ থেকে এই হুমকি ধামকি বা বাধা আপনারা পান? ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলার কাছ থেকে পাই, তারপরে হচ্ছে প্রশাসন, হয়তো লোকাল প্রশাসন যেগুলো যারা থাকেন তারা দেন, হুমকি দেন। আমরা যদি কোনো ক্যাম্পেইন করতে চাই, দেখা যায় অনেক সময় অনুমতি দেন না, করতে পারা যায় না। ইভেন এমন কিছু প্রোগ্রাম আছে যেগুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করা হয় না বাংলাদেশে, জানতে পারবেন না যে এতগুলা 100 ফ্যামিলিজ রাস্তায় হিউম্যান চেইন করেছে, প্রেস কনফারেন্স করেছে, প্রেস ক্লাবে দাঁড়াতে দিচ্ছে না। অনেক 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 ঘটনা আছে, হুমকি পরিবারের এসে দেওয়া হচ্ছে। যেমন আমার ভাই গুম, থানা থেকে লোক এসে জিজ্ঞেস করছে যে সুমন কোথায়, ওকে ধরতে আসছে। whereas they should find out উনি একজন সাধারণ নাগরিক দেশের, উনি এতদিন নাই, তাকে ল এনফোর্সমেন্ট এজেন্সি কর্তৃক গুম করে ফেলা হয়েছে তুলে নিয়ে যেয়ে। তো তাকে ইনভেস্টিগেশন না করে উল্টা এসে বলছে তাকে অ্যারেস্ট করতে এসছে। এই ঘটনাটা রিপিটেডলি 3-4 বার হয়েছে আমাদের এখানে। তো আপনারা এই আন্দোলন করতে গিয়ে কি ধরনের সমর্থন লোকজনের কাছ থেকে বা বিভিন্ন পক্ষ থেকে সমর্থন বা সহানুভূতি সেটা কি পাচ্ছেন? আমার মনে হয় যে সাধারণ মানুষ আসলে অবশ্যই দিচ্ছে, কারণ সবাই আমরা তো সাধারণ পরিবার, সাধারণ পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। এটা কোনো পলিটিক্যাল পার্টি না, এটা কেউ না, এবং এটা কোনো গভর্নমেন্ট সাইড অর নট অপোজিশন সাইড, এটা সব পরিবারগুলো আমরা একসাথে। ল এনফোর্সমেন্ট এজেন্সি কর্তৃক তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কোনো না কোনো ভাবে। এই পরিবারগুলোর পক্ষ থেকে যখন আন্দোলনটা করা হয়, এটা আসলে একটা মানবিক আবেদন রাখে সবার কাছে, এবং আমার মনে হয় যে সবাই আমাদের সাথে আছেন। এই জন্যই আমরা এখন পর্যন্ত, আপনি যে বললেন না দাঁড়াতে পারি রাস্তায়, ওই সাহসটা আমাদের থাকে আসলে। তো এই আন্দোলন যেটা করছেন, এটার এখনো পর্যন্ত কোনো সুফল বা কার্যকারিতা কি দেখতে পেয়েছেন বা দেখছেন? কিছু কিছু গুম হয়ে যাওয়া মানুষ কিন্তু ব্যাক করছে। কিছু পরিবার তো, যেমন একজন অ্যাম্বাসেডর ছিলেন মারুফজামান, আপনি জানেন, 15 মাস পরে তাকে ফেরত দেওয়া হয়েছে। হাম্মাম চৌধুরী, তারপরে আপনি আরো অনেকে আছে যাদের কিন্তু ফেরত দেওয়া হয়েছে বা ছেড়ে দেওয়া হয়েছে। কিছু মানুষের তো আমরা আশা পাই ওখানে, আমাদেরকে জানানো হোক যে আমাদের পরিবারের সন্তানটা কোথায় আছে। আসলে প্রত্যেকটা ঘটনারই এক এক আই উইটনেস আছে, এবং ইট ওয়াজ ক্লিয়ারলি মানে ভিজিবল যে পার্টিকুলার কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি বা এদের দ্বারাই করা হয়েছে। ঢাকা থেকে বলছিলেন মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম। বাংলাদেশে 8 বছর আগে তাজরিন ফ্যাশনস গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 40 জন শ্রমিক গত 2 মাসের বেশি সময় ধরে ক্ষতিপূরণের দাবিতে ঢাকায় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।
আজ ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের ৮ বছর পূর্তিতে তারা তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। 2012 সালের আজকের দিনে সেই অগ্নিকাণ্ডে 100 জনেরও বেশি শ্রমিক দগ্ধ হয়ে এবং ভবন থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। ঢাকা থেকে আরও জানাচ্ছেন শাহনাজ পারভিন। ঢাকায় প্রেস ক্লাবের সামনে ফুটপাথে সারি বেঁধে বসে আছেন 40 জনের মতো, বেশিরভাগই নারী শ্রমিক। কয়েকজনের সাথে শিশুসহ পরিবারের সদস্যও রয়েছেন সেখানে। অবস্থান কর্মসূচি পালনকারীদের একজন মোসাম্মদ আলেয়া বেগম। আমাদের কিছু আর্থিক সহায়তা দিছিল চিকিৎসার যাবত, কিন্তু আমাদের কোনো ক্ষতিপূরণ দেয়নি। বাড়িতে জমি ছিল, সে জমিন বন্ধক রাইখা মানুষের কাছ থেকে ঋণ করে, সুদের উপর আছে, ঋণের উপর আছে। আমরা কেউ এখন আমাদের কেউ দোকান বা কেউ এখন দিতেছে না, বাসাওয়ালারাও আমাদের থাকতে দিতে চাইতেছে না। আমরা আবেদন করেছি শ্রম মন্ত্রণালয়, প্রতি মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজিএমই, সব জায়গায় আমরা স্মারকলিপি জমা দিচ্ছি, কোনো জায়গা থেকে কোনো সাড়া পাইনি আমরা এখনো। আলেয়া বেগম ও তার স্বামী দুজনেই তাজরিন ফ্যাশনসে কাজ করতেন। অগ্নিকাণ্ডের সময় দুজনেই 4 তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন। দুজনেরই মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। আলেয়া বেগমের কাঁধের হাড় ভেঙে যায় এবং 2 পায়ে রড ঢুকে যায়। এখন দুজনের কেউই কর্মক্ষম নন। আর্থিক সাহায্য যতটুকু পেয়েছিলেন তার সব চিকিৎসার জন্য প্রথম দিকেই শেষ হয়ে গেছে। বাংলাদেশে শিল্প দুর্ঘটনায় কোনো শ্রমিক কর্মক্ষমতা হারালে তার জন্য কী ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা আইনে রয়েছে জানতে চেয়েছিলাম শ্রম আদালত বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট AKM নাসিমের কাছে। কোন শ্রমিক যদি কর্মকালীন দুর্ঘটনার কারণে যদি মারা যান, তাহলে তার পরিবার বা পোষ্য যারা আছে তারা 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। আর যদি স্থায়ী অক্ষমতার বিষয়টা থাকে, তাহলে সর্বোচ্চ এখানে 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে আইনত। যেমন এটা বোধহয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে যে আপনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে যান, তাহলে আপনার বয়স কত, আপনি কতদিন কর্মক্ষম থাকতে পারতেন। হ্যাঁ, বুঝতে পারছি আপনার প্রশ্নটা। এটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও যেটা আছে, আমাদের দেশেও এটা আছে, কিন্তু এটা এই বিষয়টা কিন্তু আপনার শ্রম আইনের মধ্যে অন্তর্ভুক্ত না। আপনি যদি এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে আপনি ক্ষতিপূরণ পেতে চান, সেটা হলো আপনার সিভিল কোর্টের মাধ্যমে। তবে অ্যাডভোকেট নাসিম বলছেন, এই ধরনের মামলায় এত সময় লাগে যে সাধারণ একজন শ্রমিকের পক্ষে ততদিন সেই মামলা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাজরিন অগ্নিকাণ্ডে 100 জনের বেশি মানুষের মৃত্যুর পাশাপাশি 200-র মতো শ্রমিক আহত হয়েছেন। এদের একটি বড় অংশ আগুনের হাত থেকে বাঁচতে ভবনের বিভিন্ন তলা থেকে ঝাঁপ দিয়ে পঙ্গু হয়ে গেছেন। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলছেন, তারা অনেকদিন ধরে ক্ষতিপূরণ বিষয়ক ধারা সংশোধনের দাবি তুলে আসছেন। এই গত কিছু বছরে তো জিনিসপত্রের দাম, বাসা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ এটা এত তীব্র বেড়ে গেছে। সাথে সাথে আমাদের শ্রম আইনের যে ধারাটা আছে, সেই ধারাটা তো একেবারেই শ্রমিকের স্বার্থ বিরোধী এবং কোনোভাবেই এটা শ্রমিকদের ক্ষতিপূরণ, স্থায়ীভাবে পঙ্গু বা নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের ক্ষেত্রে অনুপযুক্ত ধারা। ILO কনভেনশন যেটা বলছে যে সারা জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, সেটাই আমাদের মূল দাবি আর কি। কিন্তু ক্ষতিপূরণ কতটা মিলেছে? 8 বছর আগের ঘটনা সম্পর্কে কর্মকর্তাদের কাছে জানতে চেয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মোহাম্মদ শামসুল আলম খান জানিয়েছেন, তৈরি পোশাক খাতে ক্ষতিপূরণ না দেওয়ার ঘটনা কম। তিনিও জানিয়েছেন যে তাজরিনের শ্রমিকদের নানাভাবে অর্থ সহায়তা দেওয়া হয়েছে, যার সাথে ক্ষতিপূরণের কোনো সম্পর্ক নেই। শাহনাজ পারভিন, ঢাকা থেকে। ভারতের পশ্চিমবঙ্গে আগামী বছরের নির্বাচনের আগে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক আত্মীয় এবং ভোটের কৌশল ঠিক করার জন্য যে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের নিয়েই এই অসন্তোষ বলে দলীয় সূত্রগুলি জানাচ্ছে। তৃণমূল কংগ্রেস চেষ্টা চালাচ্ছে অসন্তুষ্ট নেতাদের সঙ্গে কথা বলে তাদের অভিমান ভাঙানোর। অন্যদিকে বিজেপি বলছে কথিত অসন্তুষ্ট নেতাদের জন্য তাদের দরজা সবসময় খোলা। কলকাতা থেকে আরও জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী। রাজ্যের রাজনৈতিক মহল তাকিয়েছিল পরিবহন মন্ত্রী ও মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গে জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী আজ এক জনসভায় কি বলেন তার দিকে। 11 থেকে 19 এসেছিলাম, আজকে 20 সালে এলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আজ বন্দে মাতরম ধ্বনি দিয়ে বক্তৃতা শেষ করলেও মিস্টার অধিকারী কদিন আগে এক বক্তৃতা শেষ করেছিলেন ভারত মাতা জিন্দাবাদ বলে, যে স্লোগান সাধারণত বিজেপি নেতা নেত্রীরা দিয়ে থাকেন। মাস কয়েক ধরেই অবশ্য মেদিনীপুর জেলার এই অতি প্রভাবশালী নেতা দলের প্রতি অসন্তোষের জেরে বিজেপির দিকে ঝুঁকছেন কিনা
তা নিয়ে চর্চা হচ্ছিল। তৃণমূল কংগ্রেসের ভেতরে দল নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন অবশ্য আরও বেশ কিছু বর্ষিয়ান নেতা। দলের নেতা রাহুল চক্রবর্তীর কাছে জানতে চেয়েছিলাম ভোটের আগে কেন দলের কিছু নেতা অসন্তুষ্ট। দলে কোন রকম অন্তর্দ্বন্দ্ব নেই। আমাদের দলের ভিতরে কোথাও কোথাও নিশ্চয়ই মতান্তর থাকতে পারে বা মত না মিলতে পারে, তার মানে এটা মনে করার কোনো কারণ নেই যে দলের মধ্যে দল বিরোধী কার্যকলাপ কেউ করছে বা দলের বিরুদ্ধে কেউ কথা বলছে। দল পরিচালনা নিয়ে অসন্তুষ্ট নেতাদের অভিযোগের তীর মূলত দুজনের দিকে। একজন মমতা ব্যানার্জির ভাইপো যুবনেতা এবং সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি, এবং ভোটের কৌশল ঠিক করে দেওয়ার জন্য যাকে বরাদ দেওয়া হয়েছে সেই প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থা। রাজনৈতিক বিশ্লেষক আশিস ঘোষের কথায়, তৃণমূলের যারা বর্তমান জেলা এবং রাজ্যের নেতৃত্ব, তাদের উপর অতটা ভরসা আর তৃণমূল নেত্রী করতে পারছেন না। প্রশান্ত কিশোর নামে এক ভোট বিশেষজ্ঞ দলটাকে পুরো কর্পোরেট ধাঁচে তিনি চালাবার চেষ্টা করছেন। এতদিন যারা দল চালিয়েছে এবং লোকের সমালোচনাও তাদের সহ্য করতে হয়েছে, সেখানে বাইরে থেকে আসা একজন তার উপর এতটা আস্থা, এটা অনেকে মেনে নিতে পারছেন না। দ্বিতীয়ত যে অসন্তোষ, সেটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এরকম উল্কার মতো উত্থান, তিনি এখন একদম শীর্ষে, তার বিরুদ্ধে যত যাই অভিযোগ থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কানে নেননি, এটাও একটা অসন্তোষের কারণ। দল পরিচালনা নিয়ে যে দুজন অসন্তোষের মূল কারণ বলে বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল কংগ্রেস নেতা রাহুল চক্রবর্তী সে প্রসঙ্গে বলছিলেন, কে উল্কার মধ্যে ছুটছে, কে রকেটের মধ্যে ছুটছে, আপনি দেখুন তার ক্রেডেনশিয়াল, সে কতটা কাজ করছে, সে নিজে নির্বাচিত কিনা, কে কার আত্মীয়, কে কার ভাইপো, এটা বিচার্য নয়। এটা বিচার্য কে কি কাজ করছে, এইটাকে হাতিয়ার করার চেষ্টা করে হাইলাইট করা হচ্ছে। বাড়ির ভেতরে যেটা আমাদের সমস্যা, সেটা আমাদের অভ্যন্তরীণ সমস্যা। তৃণমূল কংগ্রেস নেতারা যাকে নিজের ঘরের ভেতরের সমস্যা বলে মনে করছেন তা কিভাবে দেখছে বিজেপি, জানতে চেয়েছিলাম দলটির মহিলা নেত্রী ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের কাছে। ডিসকন্টেন্ট যেটা ওদের মধ্যে চলছে সেটা তো ভেরি ন্যাচারাল না, বিকজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজের ভাইপোকে যেভাবে রেফারেন্স দিয়ে এসছেন, বাকি যারা অনেক সিনিয়র নেতৃত্ব এবং অনেক দিনের পুরনো নেতৃত্বরা সাইডলাইন হয়ে গেছে। সো দে আর আপসেট। কোনো এফিশিয়েন্ট মানুষকে যদি সাইডলাইন করে রেখে দেওয়া হয়, ভেরি ন্যাচারাল যে যার ট্যালেন্ট আছে সে পড়ে থাকবে কেন এই দলে, সে সরে আসবে, অন্য দলে জয়েন করবে, বিজেপি জয়েন করবে। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের মাস পাঁচেক আগে এ ধরনের অসন্তোষ সামনে আসার ফলে ভোটে হয়তো এর প্রভাব খুব একটা পড়বে না। নির্বাচন হবে ইস্যুর ভিত্তিতেই। অমিতাভ ভট্টশালী, কলকাতা থেকে। শ্রোতাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলার দুটি রেডিও অনুষ্ঠান শর্টওয়েভেও শোনা যাচ্ছে বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতীয় সময় 7টায়। প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 ও ভারতের রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টজে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। এবারে ফেসবুক লাইভের নির্বাচিত কিছু অংশ। বিবিসি বাংলার লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা নীলা। বিশ্ব জুড়ে নারীদের মধ্যে থেকে অনুপ্রেরণামূলক ও প্রভাবশালী হিসেবে যে 100 নারীকে বিবিসি এবার মনোনীত করেছে, তালিকায় আছেন বাংলাদেশের রিনা আক্তার ও রিমা সুলতানা রিমো, যারা পরিবর্তন আনতে নেতৃত্ব দিয়েছেন মহামারীর এই সময়টায়। যারা নিজেদের কাজ করে আলাদা কিছু করতে সক্ষম হয়েছেন, তাদেরই হাইলাইট করে বিবিসি এবার 100 নারী নির্বাচন করেছে এবং তাদের মধ্যেই আছেন রিনা আক্তার ও রিমা সুলতানা। তারা আমাদের আজকের লাইভে অংশ নিয়েছেন এবং এছাড়া অংশ নিয়েছেন চট্টগ্রাম থেকে সানজিদা ইয়াসমিন শাকিলা, আরো আছেন সামান্তা খালিদ এবং প্রিনন দাস হৈমন্তী। রিনা আক্তার এবং রিমা সুলতানার কাছে জানতে চাইবো তারা আসলে কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করছেন এবং তাদের কাছ থেকে অন্য নারীরা কিভাবে উৎসাহিত হচ্ছেন। আমি যদি প্রথমেই রিনা আক্তারের কাছে জানতে চাই যে রিনা আক্তার, আপনি মহামারীকালে ভাসমান যৌন কর্মীদের খাবারের ব্যবস্থার জন্য কাজ করেছেন এবং এই যে কাজটি আপনি যখন শুরু করেছেন, আপনি একটি টিম গঠন করে কাজটি করেন। এই কাজটি আপনি কিভাবে শুরু করলেন? আসলে এটা হচ্ছে নেটওয়ার্ক একটা টিম, যেমন আমি নেটওয়ার্কের একটা সদস্য। ওই টিমের মাধ্যমে আপা ফেসবুকে এক ভাইয়া ত্রাণ দিতেছিল, ওই ভাইয়ের নাম্বারটা কালেক্ট
করে আমাকে দিয়েছে। তারপরে আমি ভাইয়ার সাথে কথা বলছি এবং বলছি আমাদের যৌনকর্মীরা কিভাবে অসহায় রাস্তায় আছে। তারপরে ওই ভাইয়া সিদ্ধান্ত নিল যে প্রতিদিন একবেলা করে খাবার দিবে। তারপরে ওই একবেলার বাজেটটা ভাইয়া আমাদের বলছে তৈরি করে দিতে। তারপর তৈরি করে দিচ্ছে, আমরা নিজেরাই রান্না করছি। তখন সেইটা আমরা নিজেরাই প্রতিদিন 150 থেকে 200 মানুষের মাধ্যমে বিতরণ করছি। এখন কয়জনকে নিয়ে আপনি কাজটা করছেন? এখন বর্তমানে আমরা 50 থেকে 60 জনের মতন চালাচ্ছি, কারণ সবসময় তো আর মানুষ দান করে না, আর করবেও না। বিবিসি বাংলার ফেসবুক পাতায় এক ধরনের প্রশ্ন অনেকেই করেছেন, যেমন আরিফ হোসেন এই প্রশ্নটি করেছেন, এই ধরনের কাজে কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এবং সেই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে মোকাবেলা করেন? রিনা, এই ধরনের কাজ করতে গেলে হয়তো বা রাস্তায় একটু নির্যাতন হইতে হয়, বা যৌনকর্মীর পাশে যখন একজন মানুষ যায় তখন তাকেও কিন্তু যৌনকর্মী বলে, তাতে এগুলা কিছু মনে করি না। আর যেমন পুলিশ একটু হ্যারাসমেন্ট করে, পুলিশ বলে যে তুমি যেহেতু যৌনকর্মীর পাশে আসো তুমিও একজন যৌনকর্মী, তা তো ওইটা কিছু মনে করি না। অনেক কিছুই সহ্য করতে হয় যখন এই কাজটা করতে যাই। আমি যদি এখন একটু রিমা সুলতানা রিমুর কাছে যাই, যে রিমা সুলতান, আপনি একজন শিক্ষক হিসেবে কাজ করছেন, মূলত রোহিঙ্গা শরণার্থী শিবিরে নারী এবং শিশুদের আপনি পড়ালেখা করান এবং আপনি কক্সবাজার ভিত্তিক ইয়াং উইমেন লিডার্স ফর পিসের একজন সদস্য। কলেজের শিক্ষার্থী থাকা অবস্থায় আপনি এই ধরনের কাজে যুক্ত হয়েছিলেন, তো ঠিক কি ভেবে আপনি এই ধরনের কাজ করতে অনুপ্রাণিত হয়েছিলেন? আমার বয়স যখন 16 ছিল, তখন এরও আগে আমি যখন দেখতাম স্কুলে যেতাম, প্রাইমারি স্কুলে যেতাম, হাই স্কুলে যেতাম, তখন দেখতাম মানে আমাদের আশেপাশের অনেক মেয়ে আছে যারা মানে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। মানে হয়তো অনেকে দরিদ্রতার কারণে করতে পারতেছে না, তারপর অনেকে আছে ফ্যামিলির চাপে পড়ালেখা করতে পারতেছে না। তখন আমার মনে একটা খুবই বেদনা অনুভব হতো। আমিও তো ওদের ওরাও তো আমার মতো মেয়ে, আমি শিখতে পারলে ওরা কেন পারবে না? তখন তখন দেখা যায় যে প্রত্যেকটা মানুষকে সচেতন করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এডুকেশন, শিক্ষাটা। একজন মানুষ যদি শিক্ষিত হয় তাহলে সে তার সব অধিকার এবং তার যে ভালো মন্দ সবকিছু থেকে সচেতন হতে পারবে। আমার এই উদ্যোগটা নেওয়া মানে রোহিঙ্গা কমিউনিটিতে যারা আছে এবং হোস্ট কমিউনিটিতে যারা আছে, যাদের বয়স 18-র উপরে, মানে যাদেরকে স্কুলে বা কলেজে যেতে পারে না বয়স বেড়ে যাওয়ার কারণে, তাদেরকে সাক্ষরতা সম্পন্ন করাই হচ্ছে তাদের বেদনা থেকে আমার এই অনুপ্রেরণা এই কাজে যুক্ত হওয়ার জন্য। তো যখন কাজটা শুরু করলেন, আপনার তখন মাত্র 16 বছর বয়স, তখন চ্যালেঞ্জ কতটা ছিল? পরিবার থেকে কতটা সাপোর্ট পেয়েছিলেন? প্রথম দিকে আমি পরিবার থেকে সাপোর্ট পাইনি বললেই চলে, কারণ আমি যখন এই কাজে যুক্ত হয়েছিলাম তখন আমি শুধু আমার বাবা এবং মাকে জানাইছি এই ইয়াটা। আমার যে রিলেটিভ ছিল তাদেরকে বলি নাই, আমার দাদার বাড়ি কাউকে বলি নাই, আমার নানুর বাড়ি কাউকে বলি নাই। যখন ওরা পরে জানতে পারছে, বলছে তুমি এই কাজে যুক্ত হয়েছো কেন, এগুলা তো করা ভালো নয়, মানে ক্যাম্পে তো মেয়েদের যাওয়া উচিত নয়, এরকম অনেকগুলো প্রশ্ন আসছে। তখন আমি তাদেরকে বুঝাইছি যে এই কাজগুলো কেন গুরুত্বপূর্ণ, এই কাজগুলোতে কেন আমি যুক্ত হয়েছি। তারপরে তারা কখন আপনার কাজটাকে সমর্থন দেওয়া শুরু করলেন? মানে আপনি বোঝানোর পরেই না আপনার কাজগুলো দেখে সমর্থন করা শুরু করলেন? আমার বোঝানো প্লাস আমার কাজগুলো দেখে ওরা সমর্থন হয়েছে। কিছুদিন আগে আমার দাদি বলতেছে যে আমার আম্মু যখন বলতেছে তোমাকে বিয়ে দিয়ে দিব, তখন আমার দাদি বলতেছে না, বিয়ে করার কোনো দরকার নাই, তুমি আগে পড়ালেখা করো, একটা চাকরি বাকরি করো, তারপরে বিয়ের কথা, টাকা পয়সা নিয়ে এগুলা নিয়ে ভাবতে হবে না। তখন আমার সবচেয়ে খুশি লাগছে, মানে আজকের দিনের চাইতেও সবচেয়ে খুশি লাগছে আমার দাদি পড়ালেখা জানে না, তবু আজকে আমাকে সাপোর্ট করতেছে। আমি যদি আসি সানজিদা ইয়াসমিন শাকিলার কাছে, তিনি চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, গ্লোবাল হেলথ নিয়ে মাস্টার্স পড়ছেন এবং আপনি একটি চ্যারিটেবল ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত আছেন। নারীর অগ্রগতির ক্ষেত্রে অনেক সময় অনেক বাধা, অনেক চ্যালেঞ্জের কথা বলা হয়, তারপরেও দেখা যায় যে অনেকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেই সামনে এগিয়ে যান। তাদের গল্পগুলো পড়ে আপনি সামনে কি করবেন, এই ধরনের কোনো উৎসাহ অনুপ্রেরণা আপনার মনে যাচ্ছে কিনা? আমি সত্যিই ভাগ্যবান মনে করছি যে রিনা আপা এবং রিমা আপার সাথে আমি এভাবে একদম সরাসরি আমি যোগাযোগ করতে পারছি, কথা বলতে পারছি। তো হ্যাঁ, যদি নারীদের সামনের দিকে এগিয়ে যাবার ক্ষেত্রে বাধার কথা বলতে চাই, আমি প্রথমে আমার কাছ থেকে শুরু করব যে আমি যে জায়গায় আমার জন্ম এবং আমার বেড়ে ওঠা, আমি কিন্তু একদম একটি মানে গ্রামের সাইডে, চট্টগ্রামে পতেঙ্গা একটা এলাকা আছে, আমি ওই এলাকা থেকে বিলং করি, যেখানে মেয়েদের 8, 9 অথবা
এসএসসি পাশ করার পর তাদেরকে মনে করা হয় যে আইবুড়ো হয়ে যেটা আমি নিজেও ফেস করে এসেছি, যে এসএসসির পরে আমাকে বিভিন্ন জায়গা থেকে এবং খুব নিকট আত্মীয়দের কাছ থেকে আমাকে শুনতে হয়েছে যে, বা আমার মা বাবাকে এটা শুনতে হয়েছে যে বিয়ে দিচ্ছ না কেন। প্রথমত এই স্ট্রাগল গুলো আছে, তো তারপরেও মেয়েরা এগিয়ে যায় এবং দেখা যায় কম্পারেটিভলি কিন্তু তারা ভালো করছে, বিভিন্ন সেক্টরে ভালো করছে। এসব ক্ষেত্রে যখন আমরা দেখি যে রিনা আপার মতো কিংবা রিমা আপার মতো কাউকে যখন আমরা দেখি, তাদেরকে দেখে কিন্তু আমরা অনুপ্রাণিত হই। আমি নিজেও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত আছি। আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে, যেসব বাচ্চা কাচ্চারা মেধা আছে কিন্তু ফিনান্সিয়াল সাপোর্টের কারণে বা ফ্যামিলি সাপোর্টের কারণে তারা পড়তে পারছে না, আমরা তাদেরকে তাদের ফিনান্সিয়াল হেল্প লাগলে সেদিক থেকে সেসব দিক থেকে আমরা সাহায্য করছেন। আমি যদি একটু রিনা আক্তারের কাছে আসি, যে রিনা আক্তার, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি? ভবিষ্যতে কি করতে চান? ভবিষ্যতে আমি চাই, যেমন যৌনকর্মী অনেক বয়স্ক মহিলারা আছে যারা যৌন পেশা করতে পারে না, তারা এখন ভিক্ষাবৃত্তি করে খায়। তো ওরা যদি পারতো যে কোনো একটা সংস্থার আওতায় থেকে যেমন হাতের কিছু কাজ করলে বা কিছু চা বিক্রি করলে বা কিছু কাজে সহযোগিতা পাইলে যে ওরা ভালো হয়ে যাবে, ওরা আর এই পেশাটায় থাকবে না। যে এখন আমরা মেয়েদেরকে একটু হাতের কাজ শেখাবেন, সেরকম ইচ্ছা আছে আপনার? আচ্ছা, সামান্তা খালিদের কাছে যাই। আপনি শুনছিলেন ওনাদের কথায়, এরকম আরো অনেকেই আছেন যারা নিজেদের জায়গায় থেকে বেশ কিছু ভালো কাজ চালিয়ে যাচ্ছেন এবং যেটি বলা হচ্ছে যে সমাজে আসলে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। ওনাদের কাছে আসলে ধন্যবাদ দিতে চাই। ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে ওনাদের এই কাজগুলো দেখে কিন্তু আমাদের মতো অনেকেই আছেন যারা আমরা কাজ করতে চাই, আমরা হয়তো সেই সাহসটা পাবো। আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি, অনেক কিছু ভাবি আসলে, কিন্তু সাহসটা যে ওনারা করে দেখিয়েছেন সেটার জন্য ওনারা আসলে অনেক অনেক শুভকামনা আমাদের কাছ থেকে পাবেন। মেয়েরা যখনই আসলে ঘরের বাইরে কাজ করতে যায়, ঘরটা দেখার পাশাপাশি সেটা ছাত্র বয়সেই হোক বা আমি যদি বলি যে কাজের ক্ষেত্রে কর্পোরেট ওয়ার্ল্ডে যে কোনো জায়গায়, আমরা যখনই ঘরের বাইরে কাজ করতে যাই কিছু চ্যালেঞ্জ, কিছু প্রতিবন্ধকতা কিন্তু আমাদেরকে মেনে নিতেই হয়। আশা করি যে হ্যাঁ, আমরা যে কাজটাই করছি সেটার ক্ষেত্রে আমরা হয়তো আমাদের আশেপাশের মানুষগুলোর সাপোর্ট পাবো। প্রথমত দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা আমাদের পরিবারের সাপোর্টই পাচ্ছি না, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাঁ পরিবার আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের ভরসা আমরা পাচ্ছি, কিন্তু বাইরে গিয়ে নানান মানুষের নানান মন্তব্য আমাদেরকে আসলে শুনতে হচ্ছে বা শুনতে হয়, যেটা প্রতিনিয়ত শুনতে হয়। আমরা অনেক ধরনের কাজ করি, আমরা এক একজন এক এক ধরনের পেশায় আছি, এক এক জায়গা থেকে আসলে আমাদের প্রতিষ্ঠিত করার যে যুদ্ধটা, এবং হ্যাঁ এই কাজটা আমরা একদমই করতে পারি। এখন 20 বছর আগে একটা সময় ছিল, 20 বছর পরে এসে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে, আমরা অনেক কিছুই পারি, কিন্তু তারপরেও মাঝে মাঝে মনে হয় যে মানুষের দৃষ্টিভঙ্গি এখনো হয়তো বা পুরোপুরি ভাবে ততটা পরিবর্তন হয়নি। এই মানুষগুলো আজকে যখন আমাদেরকে আপনি কমেন্ট করছিলেন যে অনেক কি ভালো ভালো কথা বলছিলেন, এই ব্যাপারগুলো যদি সাথে থাকে আমার কাছে মনে হয় যে পরিবর্তনটা আমরা খুব সহজে করতে পারি, আরো দৃঢ়তার সাথে করতে পারি, আরো সাহস নিয়ে করতে পারি। এবং আমরা যখন করব, আমাদের পরের যে প্রজন্ম আছে, তরুণ প্রজন্ম আছে, তারা কিন্তু এভাবে শিখবে যে এই পরিবর্তনগুলো আমরা আনতে পারি যে কোনো জায়গা থেকে, যে কোনো অংশে। আমরা সমাজের যে কোনো সেক্টরেই কাজ করি না কেন, মেয়েরা এখন সব জায়গায় আছে। আপনার কথা ধরেই আমি যেতে চাই হচ্ছে প্রিনন দাসের কাছে, কারণ আমাদের সময় সংক্ষিপ্ত, শেষ করে ফেলতে হবে। প্রিনন দাস, যেটি সামান্তা খালিদ বলছিলেন যে এই ধরনের গল্পগুলো, এই ধরনের কাজগুলো দেখে যে মনে হয় যে মেয়েরা আসলে কিছু করতে পারে, আরো কিছু করার অনুপ্রেরণা জাগে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, অনার্সের ছাত্রী, আপনার এই কাজগুলো দেখে এরকম মনের মধ্যে কোনো ইচ্ছা জাগছে কিনা যে আপনি কিছু করবেন সামনে, যেটি সমাজে কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারে? আমাদের মেয়েদের ক্ষেত্রে কি হয়, আমরা পড়াশোনায় অংশগ্রহণ করছি কিন্তু লিডারশিপ স্কিলের ক্ষেত্রে এখনো এশিয়ান কান্ট্রি গুলা, যেগুলো বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, লিডারশিপ স্কিলের ক্ষেত্রে মেয়েরা অনেক পিছিয়ে থাকে। বড় বড় যে উচ্চ পদস্থ পজিশন গুলা থাকে কোম্পানির, ওখানে মেয়েদের অংশগ্রহণ একটু কম। তো যখন এই ধরনের আমরা উদাহরণ আমরা আমাদের সামনে দেখি, তখন লিডারশিপ স্কিল গুলো অর্জন করতে আমাদের আগ্রহ বাড়ে অনেক। তখন আমাদের মনে হয় যে না, আমরাও অনেক বড় বড় পজিশনে যেতে পারবো, ইচ্ছে করলে যেতে পারবো, ইচ্ছে করলে সবকিছুই করতে পারবো, এরকম মনে হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অনুষ্ঠানটি পরিবেশন করলেন আফরোজা নীলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম।
যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আর কয়েক ঘন্টা পর তার মন্ত্রিপরিষদের সদস্যদের নাম ঘোষণা করবেন বলে কথা রয়েছে। ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে গণহত্যার জন্য স্থানীয় একটি যুব গ্রুপকে অভিযুক্ত করেছে সেদেশের মানবাধিকার কমিশন। বাংলাদেশে গুম হয়ে যাওয়া লোকজনের পরিবারের সদস্যরা বলছেন সরকারের বিভিন্ন বাহিনী থেকে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন। কেমন? This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.